আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে আরেকটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। এই পর্বে আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নং ৫১। পৃষ্ঠা নং ৫১তে যে দুইটি কাজ রয়েছে আমরা এই পর্বে সেটি সমাধান করব। অনুসন্ধানী কাজ, দলভিত্তিক উপস্থাপনা। শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে দিলেন। তারপর তিনি মজার একটি অনুসন্ধান প্রক্রিয়ায় তাদেরকে সম্পর্কিত করলেন। চলো নিচে ছবিগুলো থেকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ও শুভযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক একটি লেখা তৈরি করি এবং তা শ্রেণীকক্ষে উপস্থাপন করি। এই কাজে তথ্য সংগ্রহের জন্য তোমরা ইন্টারনেট ছাড়াও বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ, বাংলা পিডিআর প্রকাশিত এবং এই বইয়ের শেষে পরিশিষ্ট অংশে উল্লিখিত তথ্য থেকে প্রয়োজন মতো সাহায্য গ্রহণ করতে পারবে। চলো এই দলভিত্তিক উপস্থাপনের যে কাজটি রয়েছে এর সমাধানটি দেখি। পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ ও শুভযাত্রার ইতিহাস। বাঙালি অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ। আবহমান বাংলার চিরায়ত অসাম্প্রদায়িক মানবিক চেতনার মূলে রয়েছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ সারা বিশ্বের বাঙালিরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করেন। নববর্ষ বিদায়ী বছরের গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে ওরাই নতুন কেতন চেতনায় বাজায় মহামিলনের সুর। গ্রামের জিন কুটির হতে বিলাসবহুল ভবন এবং কিংবা দূরপ্রবাসের মেগাসিটি সর্বত্রই প্রবাহিত হয় আনন্দের ফল্গু ধারা। তবে বাঙালি নববর্ষ সব বাঙালির কাছে একভাবে আসেনি। কারো কাছে এসেছে খরা হয়ে, কারো কাছে খাজনা দেওয়ার সময় হিসেবে, কারো কাছে মহাজনের সুদরূপে, আবার কারো কাছে এসেছে উৎসব হিসেবে। বাংলা নববর্ষের উৎপত্তি ইতিহাসে দেখা যায় ১৫৫৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের রাজত্বকাল বঙ্গাব্দ চালু হয়। ১৬ বর্ষের চেয়ে চন্দ্রবর্ষ ১০ অথবা ১২ দিন কম হওয়ার ফলে কৃষকদের কৃষিকাজ সংক্রান্ত কাজে দিনক্ষণের সঠিক হিসাব রাখা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে মোগল সম্রাট আকবর ১৫৮৫ খ্রিস্টাব্দে ফসলি সনের প্রবর্তন করেন, যা বর্তমান বাংলা সন হিসেবে পরিচিত। উল্লিখিত প্রতি বছর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হয়, কিন্তু প্রতি ৪ বছর পর পর লিপ ইয়ার তারিখের হরফে কার এই সমস্যার সমাধানের জন্য ইংরেজি মাসের সাথে সাদৃশ্য রেখে ফাল্গুন মাসের সাথে একদিন যোগ করে সমস্যাটির বিজ্ঞানসম্মত সমাধান করা হয়। পহেলা বৈশাখ নববর্ষ নামেও পরিচিত বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবটি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটিকেই চিহ্নিত করে, যা সাধারণত প্রতি বছর এপ্রিলের ১৪ অথবা ১৫ তারিখে পড়ে। পহেলা শব্দের অর্থ প্রথম এবং বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। তবে পয়লা বৈশাখ উৎপত্তি নিয়ে অন্য মত আছে। অনেকে ইতিহাসবিদ দাবি করেন গৌড়বঙ্গের রাজা শঙ্করের রাজত্বকালে বঙ্গাব্দে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। নতুন বছরের উৎসবের সঙ্গে বাঙালি সংস্কৃতির নিবিড় যোগাযোগ রয়েছে। এই দিন মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামাকাপড় পরে বাইরে যায়। এই দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এই দিনের বিশেষ খাবার হলো ইলিশ আর পান্তা ভাত। এছাড়া নৌকাবাইজ, লাঠি খেলা কিংবা কুস্তি প্রভৃতি খেলায় আয়োজন করা হয় এই দিন উপলক্ষে। এই উৎসবটি শুভযাত্রা, মেলা ও পান্তা ভাত খাওয়া ও হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হলো শুভ নববর্ষ। পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস কয়েকশো বছরের পুরনো হলেও শুভযাত্রার ইতিহাস খুব বেশি পুরনো নয়। এটি শুরু হয় ১৯৮৫ সালে পহেলা বৈশাখ যশোরে। শুধু যশোরে সীমাবদ্ধ থাকেনি। মাসে শুভযাত্রা ঢাকার চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে। শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা।
পরবর্তী সময়ে এটি মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিতি পায়। ঢাকা বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও প্রাণীর প্রতিকৃতি। 1989 সালে এটি পালিত হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে 2016 সালের 30শে ডিসেম্বর জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে? চলো এবার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে তা জেনে নেওয়া যাক। ভূখণ্ডের ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষের আচার আচরণ, ভাষা, যোগাযোগ, বিশ্বাস, প্রথা পদ্ধতি, রীতিনীতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সব কিছু পৃথক হয়। এই পার্থক্যই মানুষকে ভিন্ন অভিজ্ঞতা আর পরিচয় দান করে। পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিমণ্ডলের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নানান চ্যালেঞ্জ আর প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকার পথে মানুষ সকল কর্মকাণ্ডই হলো সংস্কৃতি। সমাজ হলো সেই সংস্কৃতি অন্যতম প্রধান একটি উপকরণ। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন পরিস্থিতি আর প্রতিবন্ধকতার মোকাবেলা করতে গিয়ে মানুষের সমাজ আর সংস্কৃতি প্রতিনিয়তই রূপান্তর ঘটে চলছে। ইতিহাস পাঠ করে এই রূপান্তরের কালানুক্রমিক পর্যায়গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। আরও ধারণা পাওয়া যায় একটি ভূখণ্ডে মানুষ অতীতে কীভাবে বসবাস করত, তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কেমন ছিল সেই সম্পর্কেও। সমাজের নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই হলো সামাজিক ইতিহাস। এইভাবে যখন মানুষ নানান কর্মকাণ্ডের কালানুক্রমিক ইতিহাস রচনা করা হয় তখন তা সাংস্কৃতিক ইতিহাস হয়ে ওঠে। ইতিহাস যারা জানার ও লেখার চেষ্টা করেন তারা গভীর মনোযোগের সঙ্গে অতীতকালের বিভিন্ন উৎস ও উপাদান খুঁজে বের করেন। সেগুলো ভিত্তিতে যথার্থ গবেষণা পদ্ধতি অনুসরণ করে অতীতে সমাজ ও সংস্কৃতি কেমন ছিল তা জানার চেষ্টা করেন। তোমার মতে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে? শ্রেণীকক্ষে সকলের সামনে উপস্থাপন করো। চলো এই ছকটির সমাধানটি দেখি। সামাজিক ইতিহাস। সমাজ হলো সংস্কৃতির অন্যতম প্রধান একটি উপকরণ। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন পরিস্থিতি আর প্রতিবন্ধকতা মোকাবিলা করতে গিয়ে মানুষ, সমাজ ও সংস্কৃতি প্রতিনিয়তই রূপান্তর ঘটে চলেছে। ইতিহাস পাঠ করে এই রূপান্তরের কালানুক্রমিক পর্যায়গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। আরও ধারণা পাওয়া যায় একটি ভূখণ্ডে মানুষ অতীতে কীভাবে বসবাস করত, তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কেমন ছিল সেই সম্পর্কেও। সমাজের নানান উপাদান পরিবর্তন ও রূপান্তরের অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই হলো সামাজিক ইতিহাস। সাংস্কৃতিক ইতিহাস। ভূখণ্ডের ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষের আচার আচরণ, ভাষা ও যোগাযোগ, বিশ্বাস, প্রথা পদ্ধতি, রীতিনীতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সব কিছুই পৃথক হয়। এই পার্থক্যই মানুষকে ভিন্ন অভিজ্ঞতা আর পরিচয় দান করে। পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিমণ্ডলের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নানান চ্যালেঞ্জ আর প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকার পথে মানুষের সকল কর্মকাণ্ডই হলো সংস্কৃতি। একইভাবে যখন মানুষের নানান কর্মকাণ্ডের কালানুক্রমিক ইতিহাস রচনা করা হয় তখন তা সাংস্কৃতিক ইতিহাস হয়ে ওঠে। আমরা এই পর্বে পৃষ্ঠা নং 51-তে যে দুটি সমাধান রয়েছিল সেই দুটি সমাধান করিয়ে দেওয়া হয়েছে। আর পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 52-তে যে ছকটি রয়েছে এই ছকটি পরবর্তী পর্বে সমাধান করে দেওয়া হবে। আজকে এই পর্যন্ত। এই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।